এই শব্দটি নিশ্চয়ই কোনো না কোনোভাবে শুনেছেন। পরিচিত কয়েকটি মানসিক রোগের একটি স্কিজোফ্রেনিয়া। এই ধরনের মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরা হ্যালুসিনেশনে পড়ে যান খুব সহজে। হ্যালুসিনেশন মানে আপনি কোনো কিছুর শব্দ কানে শুনছেন, অথবা নাকে গন্ধ পাচ্ছেন, অথবা চোখে দেখতে পাচ্ছেন, কিংবা কোনো স্পর্শ পাচ্ছেন যার কোনো ভিত্তি নেই বা আপনি ছাড়া আর কারো কাছে তার অস্তিত্ব নেই। স্কিজোফ্রেনিয়ায় আক্রান্তদের সবচাইতে বেশি যেটি হয় তা হলো কানে আওয়াজ শোনা। না, মুভি রিভিউ করতে বসে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে কথা বলবো না। সরাসরি স্কিজোফ্রেনিয়ার উল্লেখ না করলেও নির্মাতা বদরুল আনাম সৌদের নতুন সিনেমায় এই রোগের লক্ষণগুলো দেখতে পাওয়া গেছে একটু ভিন্ন রূপে। ওয়েলকাম টু ফার্স্ট শো। আজ কথা বলবো সরকারি অনুদানপ্রাপ্ত এবং বদরুল আনাম সৌদের দ্বিতীয় সিনেমা শ্যামা কাব্য নিয়ে। ছবির গল্পের শুরু আজাদকে নিয়ে। ডিভোর্সের পর স্ত্রী নিতুকে হারিয়ে মারাত্মক বিষণ্ণতায় আক্রান্ত হয় আজাদ। তখন সে প্রায়ই তার বাবার আত্মহত্যা, কখনো মা, আবার কখনো স্ত্রীর চলে যাওয়া নিয়ে নানা হ্যালুসিনেশনে পড়ে যেত। নিজের ডিপ্রেশন কাটাতে একদল ট্যুরিস্টের সঙ্গে সুন্দরবনে ভ্রমণ করতে যায় সে। সেখানে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। এই পরিচয়ের মধ্য দিয়ে আজাদের জীবনের নতুন মোড় আসে। এরপর আজাদের সাথে কি কি ঘটে যায় তা জানতে হলে ছবিটি সিনেমা হলে গিয়ে দেখে আসতে হবে। ছবিটিতে অল্প কয়েকটা ক্যারেক্টার অভিনয় করেছেন ছোট পর্দার বহুল পরিচিত অভিনেতারা সোহেল মন্ডল, ইন্তেখাব দিনার, জেনি, নীলাঞ্জনা নীলা, সাজু খাদেম নিজের ছকের বাইরে গিয়ে এই ছবিতে তার দক্ষতার ছাপ রেখে গেছেন। কমেডি অ্যাক্টিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ইদানিং তাকে সিনেমায় কমেডির বাইরে অন্যান্য ক্যারেক্টারও দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত তার ক্যারেক্টার লাইন তিনি ধরে রেখেছেন এই ছবিতে, সেটা বেশ স্পষ্ট বোঝাও গেছে। নীলাঞ্জনা নীলা বরাবরের মতোই খুব মিষ্টি আর স্নিগ্ধ লোকে ধরা দিয়েছে এই ছবিতে। তার অভিনয়ের প্রশংসা করার মতো সেরকম জায়গা আসলে পায়নি। চলচ্চিত্র তো একটা বড় ক্যানভাস, কিন্তু নীলা সেই ছোট পর্দার নীলাকেই শ্যামা কাব্যর পুরো স্ক্রিন জুড়ে দেখিয়েছে। এক্সট্রা অর্ডিনারি কিছু দেখা যায়নি। অবশ্য এর আগে তিনি শুধু একটি ছবি করেছিলেন, তাও এই একই পরিচালকের সাথে। তাই হয়তো বড় পর্দার ওরিয়েন্টেশনটা তার ঠিকঠাক হয়েই ওঠেনি। সোহেল মন্ডল ২-৩ বছরে তিনি অপ্রতিরোধ্য পারফরমেন্স দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ইতোমধ্যে ওপার বাংলায়ও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সোহেল খুব বেছে সময় নিয়ে সচেতনভাবে কাজ করছেন, ক্যারেক্টার গ্রিপে রাখার চেষ্টা করছেন, এর প্রতিফলন পর্দায় দেখা যাচ্ছে। কিন্তু সোহেলের অভিনয়টাও এই ছবিতে খানিকটা ছোট পর্দার ধাঁচেই লেগেছে। রোমান্টিক দৃশ্যগুলো আরেকটু যত্ন নিয়ে করতে পারতেন সোহেল। তাছাড়া ওভারঅল শ্যামা কাব্যতে সোহেল একেবারে মেথড অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন। আমার কাছে অন্তত ছবির ক্লাইম্যাক্সে দৃশ্যগুলো দেখে তেমনই মনে হয়েছে। শ্যামা কাপুর অভিনেতাদের কথা যদি বলি, তাহলে সোহেল অবশ্যই পুরস্কার এবং প্রশংসা দুটোই পাওয়ার যোগ্য। সিনিয়র আর্টিস্টের মধ্যে ছিলেন ইন্তেখাব দিনার। সাম্প্রতিক সময় তাকে সিরিজ, সিনেমা দুই পর্দাতেই সমান তালে দেখা যাচ্ছে। এ ছবিতে তার অভিনয়ে তেমন নতুনত্ব পাওয়া না গেলেও ক্যারেক্টার লাইন ধরে গিয়েছেন তা বোঝা গেছে। গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন নওরিন খান জেনি। বহুদিন পর ফিরেই মোবারকনামায় তিনি যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন, তাতে তিনি ঠিকঠাক বুঝিয়েছেন যে ব্রেকে থাকলেও অভিনয়টা তিনি একেবারেই ভুলে যাননি। এই ছবিতে তিনি তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, দিয়েছেনও। কিন্তু আমার মনে হয়েছে এই কাস্টিংয়ে তাকে বেমানান লেগেছে। ইন্তেখাব দিনারের স্ত্রী বা প্রেমিকা হিসেবে তাকে মানালেও সোহেল মন্ডলের পাশে একটুও মানায়নি। নির্মাতা এই কাস্টিংয়ে অন্য কাউকে ভাবতে পারতেন। বদরুল আনাম সৌদের এর আগে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, গহীন বালুচর। সেখানে তিনি গল্পে ফোকাস করেছিলেন বেশ, কিন্তু শট ও ফ্রেমিংয়ে বৈচিত্র্যতা কম ছিল। একই দৃশ্যে কাউন্টার ডায়লগের পর আবার ঘুরে ফিরে একই ফ্রেমে চলে আসা একটু তো একঘেয়েমির সৃষ্টি করেই। সেই জায়গাটা এই ছবিতে তিনি উতরে গেছেন। তবুও ছবিটা দেখে কেন যেন টেলিফিল্মের একটা ফ্লেভার পাওয়া গেছে। পুরো দস্তুর সিনেমা বলতে যেমনটি দেখায় তেমনটা ঠিক লাগেনি। সৌদ তার এই সিনেমায় অভিনেতাদের বেশ খাটিয়েছেন বোঝা গেছে, কিন্তু কাস্টিংটা নিয়ে আরেকটু ভাবতে পারতেন। এ ছবিতে সংলাপ, চিত্রনাট্য, স্টোরি বোর্ড, নির্দেশনা সহ ৫-৬টি সেক্টর সৌদ একাই সামলেছেন। বেশ গুছিয়ে গল্পটা নিয়ে এগিয়েছেন। পর্দায় অন্তত গল্পটা স্পষ্ট। ছবিতে তিনি হরর বিজিএম দিয়ে সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা আসলে ছবির গল্পকে মূল ফোকাস থেকে মাঝে মধ্যে সরিয়ে নিয়েছে। সাসপেন্সের জন্য তিনি কেন হরর ইফেক্ট দিলেন সেটা ঠিক স্পষ্ট নয়। ছবির শুরু থেকে একদম টান টান থ্রিল আর মিস্ট্রি সমান তালে গিয়েছে। একেবারে শেষে যখন মিস্ট্রির জট খুলে গেল, তখন থেকেই আসলে দর্শক মনে পূর্বের হরর ইফেক্টগুলো খানিকটা হতাশার সৃষ্টি করেছে।
তবে বদরুল আনাম সৌদ সাম্প্রতিক সময়ের গতানুগতিক ধারার বাইরে গিয়ে এরকম একটি গোছানো গল্পের ছবি উপহার দিয়েছেন, সেটি কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। শ্যামা কাপুর ছবিটির নাম আর গল্প অনুসারে এতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে তার ধাঁচটা একেবারে আলাদা। ছবির শুরু থেকেই যদি বলি, দুঃস্বপ্ন কিংবা হ্যালুসিনেশনের দৃশ্যগুলোতে, থিয়েট্রিক্যাল অংশগুলোতে যে আবহ সঙ্গীত ব্যবহৃত হয়েছে তা রহস্য বা মিস্ট্রিকে বোঝায়নি, বরং আমার কাছে লেগেছে হরর সিনেমা। বেশিরভাগ জায়গাতেই দেখা গেছে, যেমন শ্যামার বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে, তার বাড়ির ছাদে যে ঘটনাগুলো দেখানো হয়েছে, পরিচালক হয়তো মিস্ট্রি ক্রিয়েট করতে গিয়ে হরর ফ্লেভার দিতে চেয়েছেন বলেই এমনটা রেখেছেন, আর নয়তো মিস্ট্রিটা আসলে তারা মিউজিক্যালি দেখাতেই পারেননি। এছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোর যে দুটি আছে সেগুলো ভালোই লেগেছে, রোমান্টিক আবহ ঠিকঠাক পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে ইমন সাহার সঙ্গীতায়োজন বাংলা চলচ্চিত্রে নতুন একটি মাত্রা যোগ করেছে। সিনেমাটা একটু গোলমেলে, রোমান্টিক গল্পের আদলে একটা মানসিক রোগকে প্রমোট করলো নাকি ইমোশনাল কোনো করুণ গল্পকে পোর্ট্রে করতে গিয়ে অহেতুক হরর ফ্লেভার দিয়েছে তা ঠিক বোঝা যায়নি। এরকম একটা সাইকোলজিক্যাল ছবি বাংলাদেশে সম্ভবত এটিই প্রথম। এর আগে এমন প্লট বাংলাদেশি কোনো সিনেমায় দেখা যায়নি। বিশেষ করে জমিদার প্রথা থেকে অভিশপ্ত জীবন, এরকম গল্প দেশীয় ছবির পর্দায় আসেনি এখন পর্যন্ত। ছবির প্রথমার্ধে নির্মাতা স্লো বার্ন ট্রিটমেন্ট দিয়েছেন, গল্পে ঢুকতে অনেকটা সময় নিয়েছেন, ক্যারেক্টার ইন্ট্রোতেই বেশি সময় লেগেছে। শুরুর দিকটায় তাই গল্প প্রবাহ একটু একঘেয়েমি লাগিয়েছে। পরে অবশ্য গল্পে ঢুকে যাওয়ার পর আবার ছবির গতি স্বাভাবিক হয়। তবে শুরুর গল্পটা ধীর গতিতে এগুলেও সোহেলের অভিনয় সেটা অনেকটাই টেনে নিয়েছে। এর বাইরে কস্টিউম, মেকআপ, সেট, লাইট, ক্রিয়েটিভ টিমের কাজ সূক্ষ্ম ছিল। জমিদার আমলে অত্যাচারের দৃশ্যটা একদম রিয়েলিস্টিক লেগেছে। ছবির শুরুতে কয়েকটা থিয়েট্রিক্যাল দৃশ্য ছিল, স্বপ্ন বা হ্যালুসিনেশন বোঝাতে যে ফগ দিয়ে জেনের সংলাপ, বাবার আত্মহত্যা, সব মিলিয়ে সেগুলোর আইডিয়াটা ইউনিক লেগেছে। কিন্তু মায়ের চলে যাওয়ার ফ্ল্যাশব্যাক দৃশ্যটায় মা ক্যারেক্টারের মুখটা দেখালো না কেন? সিনেমা হলে চলছে শ্যামা কাপুর। আপনারা ছবিটি দেখে আমাদেরকে জানাতে পারেন কেমন লাগলো সিনেমাটি। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়।